হিমালয়ের কোলে সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,০০০ মিটার উঁচুতে কঙ্কাল, মানুষের কঙ্কাল, কঙ্কালের পাহাড়। এরা কারা? প্রায় ৪০০-৮০০ মানুষের কঙ্কাল রয়েছে এখানে। কিন্তু হিমালয়ের মধ্যে ১৬,০০০ ফুট উঁচুতে এই কঙ্কালের রহস্য কী? এবং যখন রাজা পৌঁছালো তখন প্রচণ্ড রাগে ক্ষোভে ফেটে পড়ল দেবী। মানে তাদের স্টোরিটা কি? কোনো এক অজানা উদ্দেশ্যে তারা পৃথিবীর এই দুর্গম এলাকায় এসেছিল এবং অজানা কারণে তাদের মৃত্যু হয়, যা পৃথিবীর কেউ জানতে পারেনি। যে গল্পটা শুনে রাজস্থানের প্রতিটা বাচ্চা বড় হয় সেটা অনুযায়ী এক রাতে গ্রামের প্রত্যেকটা মানুষ তাদের পোটলা পুটলি গোছায় আর জাস্ট উধাও। এক অভিশাপ যা আজও বয়ে নিয়ে বেড়াচ্ছে কুলধারা। ইন্ডিয়ার সবচেয়ে হন্টেড গ্রাম নাকি কুলধারা। রাতে সেখানে অদ্ভুত আওয়াজ আসে, মহিলাদের চিৎকার, রান্নার আওয়াজ ও গন্ধ, বাসনের শব্দ, ফিসফিস করে কারা কথা বলছে সেই সব শব্দ আসে। যেন রাত হলেই অশরীরীরা এখানে এসে গ্রাম জাগিয়ে তোলে। গ্রামের প্রধান তার মেয়ের রূপে সে মুগ্ধ হয়ে গেছিল এবং তার হাত চেয়ে বসে এবং সে শর্ত দেয় এক রাতের মধ্যে যে সে এই মেয়েকে তার হাতে তুলে দিতে হবে, নাহলে গোটা গ্রাম ভুগবে। গোটা গ্রাম মরুভূমির মাঝে সেই রাতের মধ্যে জাস্ট ভ্যানিশ। তাহলে জায়গাটা হন্টেড কিভাবে হলো? তাদের গাড়িতে বাচ্চাদের হাতে ছাপ পাওয়া যায়, ইএমএম মিটার অদ্ভুত আচরণ করে, অর্থাৎ সেখানে নাকি ভূত রয়েছে। তাকে বিশ্বাসঘাতকতা করে মারা হয় তারই সামনে। কিন্তু লোকাল কিছু লোকজন জানায় যে রাতে তারা ডিস্টার্বিং কিছু এক্সপিরিয়েন্স করেছে। সরকার সেগুলো বাইরে আনতে চায় না, তাই রাতে কাউকে প্রবেশের অনুমতি দেয় না। অভিশাপে বিশ্বাস কর বা না কর, গত ২০০ বছরে কেউ সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে পারেনি। সূর্যাস্তের পর থেকে সূর্যোদয় পর্যন্ত এই এলাকায় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। রাতে নাকি যারা থেকেছে তারা আর ফিরে আসেনি। এখানে গিয়ে নিজে দাঁড়িয়ে থাকলে আসলে কেমন লাগে? গল্প অনুযায়ী তিনি জানতেন যে স্বাভাবিকভাবে রাজকুমারীর কাছে পৌঁছানো সম্ভব নয়, তাই তিনি কালা জাদুর সাহায্য নেন। মন্ত্রটা রাজকুমারীর উপর কাজ না করে সেই পাথরের উপর কাজ করে। পাথরটা গড়িয়ে এসে সিংহিয়াকেই চাপা দিয়ে চলে যায়। এই শহরের মানুষের আত্মাও আর কখনো পুনর্জন্ম পাবে না, যেন কোনো এক অদৃশ্য শক্তি তাদের একটা নির্দিষ্ট দিকে নিয়ে যেতে বাধ্য করছে। প্যারানর্মাল ইনভেস্টিগেটর গৌরব তিওয়ারি নাকি এখানে তদন্ত করে গেছে। হানগারকে শুধু একটা ভূতের গল্প বলে উড়িয়ে দেওয়া যায় না। নমস্কার, আমি অনির্বাণ। ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ শো ফেক পডকাস্ট, বাংলায় প্রথম ফেক পডকাস্ট যেখানে কমেডি নয় সিরিয়াস বিষয়ে আলোচনা হয়। শুরু করার আগে একটুখানি ফরম্যাটটা বলে দিই। এখানে হোস্ট এবং গেস্ট দুজনেই আমি থাকবো, কিন্তু গেস্ট সবসময় প্রতিটা এপিসোডে চেঞ্জ হতে থাকবে এবং পার্টিকুলার কোনো বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে অ্যাক্ট করবে। আমি বা আমরা কেউই হরিদাস পাল নই এবং আমরা সব জানি সেটা দাবিও করছি না। আগে যেরকম ডকুমেন্টারি ভিডিও বানাতাম রিসার্চ করে পড়াশোনা করে, এখানেও সেম জিনিসটাই হবে, শুধুমাত্র প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। ফেক পডকাস্ট ফরম্যাটে আমরা এখন থেকে ভিডিও করব। তো নতুন ফরম্যাটে দারুণ দারুণ সব টপিক আলোচনা হবে। তো চলুন শুরু করা যাক। আজ আমাদের মধ্যে আছে ফেক অ্যানথ্রোপোলজিস্ট, ফেক হিস্টোরিয়ান, ফেক আর্কিওলজিস্ট, ফেক প্যারানর্মাল ইনভেস্টিগেটর, অল ইন ওয়ান, সব কিছু। নমস্কার। আজকের পডকাস্টটা এমন হোক যেখানে রহস্যময় কিছু আলোচনা হবে, মানে যেগুলোর উত্তর হয়তো আজও পাওয়া যায়নি, কিংবা লোকে বিশ্বাস করে আনসলভড মিস্ট্রি, একটা ইন্টারেস্টিং গল্প রয়েছে, এমন কোনো জায়গা ভারতে নিশ্চয়ই রয়েছে। তো আজ তুই এমন কিছু জায়গা সম্পর্কে বলবি যেটা ভারতবর্ষের মোস্ট মিস্টেরিয়াস প্লেস। মানে ধরে ধরে সবটাই বলবি, জায়গাটা কোথায়, জায়গাটার গল্প কি, হন্টেড হোক বা অন্য ধরনের রহস্য সেটা কি, লোকে কি ভাবে, সায়েন্টিফিক অ্যাঙ্গেল, সমস্তটাই তুলে ধরবি। ওয়েল, ফ্যান্টাস্টিক। ভারতবর্ষ বৈচিত্র্যময় দেশ। পাহাড়, নদী, নালা, জঙ্গল, মরুভূমি, সমুদ্র সব রয়েছে। এত ভাষা, এত কমিউনিটি, বিভিন্ন ধরনের মানুষ যেমন আছে তেমনি প্রচুর মন্দির, মসজিদ, দুর্গ রয়েছে, যেখানে প্রাচীন ইতিহাসের সাথে কত অজানা ঘটনা লুকিয়ে রয়েছে। ভারতবর্ষে এরকম অনেক রহস্যময় স্থান রয়েছে। সব বলতে গেলে দিন কাবার হয়ে যাবে। সব বলতে হবে না, একটা একটা করে স্টার্ট কর, যতগুলো কভার করা যায় এই পডকাস্টে। ঠিক আছে, উপর থেকে শুরু করি। হিমালয়ের কোলে সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,০০০ মিটার উঁচুতে, যেখানে কোনো রাস্তা নেই, গ্রাম নেই, লোকজন নেই, শুধু ধুধু বরফ, শান্তি আর নিস্তব্ধতা, সেইখানে একটা লেক রয়েছে।
খুব বড় না, ছোট্ট একটা লেক। বছরের বেশিরভাগ সময়ই সেটা বরফে ঢাকা থাকে। এত হাই অল্টিটিউড, তো সারাক্ষণ সেখানে জল বরফ হয়ে জমে থাকে। বেসিক্যালি ফ্রোজেন লেক। বছরের একটা সময় শুধু, মানে গরমকালের কয়েক সপ্তাহের জন্য সেই বরফ গলে জল হয়। আর যখন গলে যায় তখন যেটা দেখা যায় সেটা ডেঞ্জারাস। কঙ্কাল, মানুষের কঙ্কাল, কঙ্কালের পাহাড়। মাথার খুলি, হাড়, হাত পা পাঁজর, চারদিকে শুধু কঙ্কাল আর কঙ্কাল। এমনকি শতাব্দীর পর শতাব্দী ধরে সেই কঙ্কালের মধ্যে এখনো কিছু মাংস, চুল লেগে রয়েছে। এতটাই অবিশ্বাস্য সেই জায়গা। লোকালরা এবং ম্যাপে এটাকে বলে রূপকুণ্ড, কিন্তু এর আরও একটা নাম রয়েছে, স্কেলিটন লেক, কঙ্কালের হ্রদ। প্রায় 70 বছরের বেশি সময় হয়ে গেছে, কয়েকটা প্রশ্নের উত্তর আজও পাওয়া যায়নি, যার জন্য জায়গাটা ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট মিস্টেরিয়াস প্লেস হয়ে উঠেছে। প্রশ্নটা হলো, এরা কারা? এত দুর্গম জায়গায় কেন এসেছিল? এরা কিভাবে মারা গেল? আর এই সব উত্তর খুঁজতে গিয়ে যা বেরিয়ে আসে তা মাথা খারাপ করে দেবে। গল্পটা বলার আগে আমি বলবো আমাদের ওই জায়গাটায় নিয়ে যেতে, মানে জিওগ্রাফি। জায়গাটা এক্স্যাক্টলি কোথায়, জায়গাটা আসলে কেমন, যদি একটা ওভারঅল ওভারভিউ দিস তাহলে আমাদের বুঝতে বা ফিল করতে আরো সুবিধা হয়। রূপকুণ্ড একটা ফ্যান্টাস্টিক জায়গা। এটা একদমই কোনো হরর লোকেশন নয়, খুবই সুন্দর। হিমালয়ের কোলে এমন একটা জায়গা, শান্ত নিরিবিলি পাহাড়ের উপত্যকা। এটা উত্তরাখণ্ডের চামোলি ডিস্ট্রিক্ট থেকে কিছুটা উপরে উঠতে হয়। 2018 সালে উত্তরাখণ্ড গভর্নমেন্ট রূপকুণ্ড ট্রেক ব্যান করে দেয়, কিন্তু এখনও বহু মানুষ প্রতি বছর বিভিন্ন এজেন্সিকে ধরে এখানে আসে। এক তো এই হরর অ্যাট্রাকশনের জন্য, প্লাস আধ্যাত্মিক ব্যাপার রয়েছে। নন্দা দেবীর দর্শন হয়, ত্রিশূল ম্যাসিভ রয়েছে, গোটা উপত্যকা অপূর্ব সুন্দর, দুর্দান্ত সিনিক বিউটি। যদি ওয়েদার ভালো থাকে তবে দূরের সাদা বরফ মোড়া উঁচু উঁচু পর্বতের চূড়া, আর মাঝে মাঝে সবুজ অববাহিকা। যখন এতে রোদ এসে পড়ে মায়াবী লাগে, আর হঠাৎ করেই ওয়েদার খারাপ হয়ে যায়, তখন চারদিকে কুয়াশা, দূরে কিচ্ছু দেখা যায় না, তখন আবার অন্যরকম মায়ার জগৎ। এইগুলো পেরিয়ে যখন উপরে ওঠা যায় তখন গিয়ে পৌঁছাবি রূপকুণ্ড লেকে। পাহাড় দিয়ে ঘেরা একটা ছোট্ট লেক, সাদা বরফ চারদিকে, অনেক ছোট বড় পাথর দেখে মনে হবে লেকের মধ্যে পড়ে রয়েছে, কিন্তু সামনে গেলে দেখবি সেইগুলো মানুষের হাড়, কঙ্কাল চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রায় 400-800 মানুষের কঙ্কাল রয়েছে এখানে। কিছু লেকের জলের বরফের তলায় রয়েছে, তো কিছু বাইরে ছড়িয়ে ছিটিয়ে। আগে অনেক ছিল, এখন সব কমে গেছে, কারণ বিভিন্ন এক্সপিডিশনে মানুষ এসেছে, রিসার্চের জন্য কিছু নিয়ে গেছে, তো কিছু মানুষ স্মৃতি হিসেবে নিয়ে গেছে। এখন অনেক কমে গেছে। এখানে যারা আসে তারা হাড়গুলো সাজিয়ে পুজো টুজো দেয় আবার। জায়গাটা মোটেও হন্টেড নয়, অপূর্ব সুন্দর। কিন্তু হিমালয়ের মধ্যে 16,000 ফুট উঁচুতে এই কঙ্কালের রহস্য কি, আজও অধরা। আমি এরকমটা একটা শুনেছিলাম, তার মানে এটা রিউমার নয়, সত্যি রয়েছে। মানুষ সেখানে যেতে পারে, এগুলো দেখতে পাবে গেলে। অবশ্যই প্রতি বছর কয়েকশো মানুষ এখানে ট্রেক করতে আসে। প্রচুর ফটোগ্রাফ রয়েছে, ভিডিও রয়েছে, কত রিসার্চ হয়েছে, লেখালেখি হয়েছে। একদম সত্যি, বছরের পর বছর ধরে সেইগুলো সেখানেই রয়েছে, ইতিহাস বহন করছে, রহস্য জমিয়ে রেখেছে। এটা প্রথম জানা গেল কিভাবে, ডিসকভার হলো কিভাবে, ভারতের কাছে, পৃথিবীর মানুষের কাছে প্রথম কিভাবে এলো এতগুলো কঙ্কাল বা এই মিস্টেরিয়াস লেক? 1942, ভারত তখনও স্বাধীন হয়নি, ব্রিটিশের আন্ডারে। একজন ফরেস্ট রেঞ্জার ব্রিটিশের হয়ে কাজ করতো, হরে কৃষ্ণ মাধওয়াল। সে পেট্রোলিং করছিল ওই এরিয়াতে। এখানে বলে রাখি, সময়টা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল দি অ্যালাইস, মানে গ্রেট ব্রিটেন, ইউএসএ, সোভিয়েত ইউনিয়ন আর চায়না। আর অন্যদিকে অ্যাক্সিস পাওয়ার, জার্মানি, জাপান, ইটালি। এবার ইন্ডিয়া, এটা মনে রাখতে হবে, ভারত থেকে কিন্তু 2.5 মিলিয়ন সৈন্য যুদ্ধ করতে গিয়েছিল। আর যেহেতু ব্রিটিশের আন্ডারে ছিল, তাই ভারতীয়রা লড়াই করেছিল অ্যাক্সিস পাওয়ারের বিরুদ্ধে। এই হরেকৃষ্ণ মাদওয়াল পেট্রোলিংয়ের সময় দেখেছিল যে হিমালয়ের সাইড থেকে কোনো জাপানিজ ট্রুপ ইনফিল্ট্রেট করছে কিনা, ভারতে ঢুকে পড়ছে কিনা শত্রু বাহিনী। সেই সব দেখছিল নন্দা দেবী ন্যাশনাল পার্ক এরিয়ায়। আর ঘুরতে ঘুরতে সে ঘটনাচক্রে এই লেকে এসে উপস্থিত হয়। প্রথমে ভেবেছিল পাথর, কিন্তু পরে তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। এত কঙ্কাল সে জন্মে কখনো দেখেনি। সে তৎক্ষণাৎ ফিরে এসে হায়ার অথরিটিকে জানায়। প্রথমে কেউ বিশ্বাস করতে চায়নি যে ওই রকম দুর্গম স্থানে অতগুলো কঙ্কাল থাকতে পারে বলে। পরে ওরা ভেবেছিল কোনো জাপানিজ ট্রুপ এখানে আস্তানা গেড়েছিল হয়তো। কিন্তু খারাপ ওয়েদারে ট্র্যাপ হয়ে সকলে মারা যায়।
আর যদি তাই হয় তবে তাদের জন্য বিপদ সংকেত। তো ব্রিটিশ কলোনিয়াল অথরিটি একটা টিম পাঠালো ইনভেস্টিগেশনের জন্য। তারা যখন গেল সবাই অবাক, ফরেস্ট রেঞ্জার সত্যি বলছিল। মানে এই ফরেস্ট রেঞ্জার প্রথম জায়গাটা ডিসকভার করে? হ্যাঁ, ওই প্রথম। তারপর ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। আর তারপর কি হলো? তারপর ধীরে ধীরে রহস্য ঘনীভূত হলো। কারণ এরা কোনো জাপানিজ ট্রুপ ছিল না, এটা কোনো ব্যাটেলফিল্ডও নয়। যেসব কঙ্কাল ওখানে রয়েছে সেখান থেকে একটা কোনো ওয়েপন, কোনো বন্দুক, তলোয়ার, ছড়ি, মিলিটারি ইকুইপমেন্ট কিচ্ছু ছিল না। কারোর কঙ্কালে বুলেটের উন্ড নেই। এখানে যারা মারা গেছে কেউ লড়াই যুদ্ধ তো মরেনি। তাহলে এরা কারা? এরা তাহলে জাপানিজ ট্রুপ তো নয়, ইনফ্যাক্ট কোনো সোলজার্সই নয়। না। আর এখান থেকেই রিয়েল কনফিউশন শুরু হয়। এরা যদি সৈন্য না হয় তবে কয়েকশো মানুষের হার, এগুলো কাদের? কতদিনের পুরনো? কি করতে এসেছিল পৃথিবীর এরকম একটা দুর্গম উপত্যকায়? একসাথে এতগুলো মানুষ এক সময় জাস্ট মরে গেল, কেউ কিচ্ছু জানতে পারলো না। কোনো রিজন তো জানা গেছে, মানে কোনো থিওরি? এসব জায়গায় লোকাল কিছু বিলিফ থাকে, লেজেন্ড থাকে, মানে তাদের স্টোরিটা কি? রূপকুণ্ড নিয়ে এখানকার লোকাল যারা গাড়োয়াল কমিউনিটি, এদের মধ্যে একটা লোকবিশ্বাস রয়েছে, ফ্যাসিনেটিং স্টোরি রয়েছে, যেটা জেনারেশনের পর জেনারেশন ধরে চলে আসছে। এই গল্পটা একটা রাজাকে কেন্দ্র করে। কানৌজের রাজা জাসধাওয়াল, তিনি তার প্রেগনেন্ট স্ত্রী বালাম্পাকে নিয়ে তীর্থে যাচ্ছিলেন। এবার তার সাথে ছিল একটা বিরাট রাজকীয় মিছিল। তাতে চাকর বাকর, সিঙ্গার, ডান্সার, কুলি সব রকম লোক ছিল। রাজা নন্দা দেবীর দর্শনে তীর্থে বেরিয়েছিলেন। নন্দা দেবী মানে হাই মাউন্টেন, পর্বতচূড়া বা পবিত্র দেবী? হ্যাঁ, বিশাল পর্বত। কাঞ্চনজঙ্ঘার পর ভারতবর্ষের সবচেয়ে উচ্চতম পর্বতশৃঙ্গ এবং উত্তরাখণ্ডের অধিষ্ঠাত্রী দেবী। যদি উত্তরাখণ্ডের ম্যাপ দেখিস তাহলে মেনলি দুটো ভাগে ভাগ করা হয়, একটা গাড়োয়াল আর একটা কুমায়ুন। আর এদের সমষ্টির অধিষ্ঠাত্রী দেবী হলো নন্দা দেবী, যিনি উত্তরাখণ্ডকে আগলে রেখেছে, রক্ষা করছে, প্রোটেক্টর। এখানে এখনো প্রতি 12 বছর ছাড়া রাজজট যাত্রা হয়, মহাকুম্ভের মতন বিখ্যাত। সবাই নন্দা দেবীর দর্শনে আসেন পবিত্র মনে, শ্রদ্ধা নিয়ে। কিন্তু লোককথা অনুযায়ী রাজা জাসধাওয়াল সেটা মানেননি। সবাই যেখানে তীর্থে যাচ্ছে, আধ্যাত্মিক যাত্রায় যাচ্ছে, সেখানে রাজা নর্তকী, বাদ্যযন্ত্র এইসব নিয়ে গেছে, মোৎসব করছিলেন। মোট কথা তীর্থযাত্রাকে সেলিব্রেশন পার্টি বানিয়ে ফেলেছিল। একদমই তাই। আর সেটা নাকি নন্দা দেবী ভালোভাবে নেননি। যত সেই প্রশাসন বা রাজকীয় মিছিল উপত্যকার কিনারে পৌঁছাচ্ছিল তত অপমানিত বোধ করছিলেন দেবী। এবং যখন রাজা পৌঁছালো তখন প্রচণ্ড রাগে ক্ষোভে ফেটে পড়ল দেবী। ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হয়ে তাদের উপর আছড়ে পড়লেন। কোনো বজ্রপাত নয়, কোনো তুষারপাত নয়, হেলস্টোন মানে শিলাবৃষ্টি। সে প্রকাণ্ড প্রকাণ্ড শিলা, যেন লোহার বজ্রমুষ্টি, প্রবল বেগে তাদের উপর অভিশাপ বা শাস্তি স্বরূপ বর্ষণ হলো। সেখান থেকে কোনো পালাবার পথ ছিল না, কোনো আশ্রয় নেওয়ার জায়গা নেই। নিমেষে গোটা মিছিল নিস্তব্ধ, নিশ্চুপ, মুহূর্তে সব শেষ, একদম স্পট ডেড। শিলাবৃষ্টিতে লোকে এভাবে মরে যায়? অবশ্যই। অত উঁচু থেকে যদি কোনো প্রমাণ সাইজের শিলা মানে বরফের বল মাথায় পড়ে কি হবে ভাবতে পারছিস? আমি তোকে কাছের একটা রিসেন্টলি এক্সাম্পল দিই। 1986 সালে 14 এপ্রিল বাংলাদেশের গোপালগঞ্জ এরিয়ায় কালবৈশাখীর সাথে প্রচুর শিলাবৃষ্টি হয়। এক একটার সাইজ নাকি ছিল ক্রিকেট বলের মতন বড়, এবং কিছু কিছুর ওজন নাকি 1 কেজি। 92 জনের মৃত্যু হয়। গুগলে গিয়ে চেক করতে পারিস। উপকূলে যদি এমনটা হতে পারে তাহলে হিমালয়ের দুর্গম স্থানে যেখানে অবভিয়াস, সেখানে হওয়াটা তো স্বাভাবিক। যে কঙ্কালগুলো ফরেন্সিক টেস্ট হয়েছে সেখানে মৃত্যুর কারণ কি বলা হয়েছে? এখানেই তো আসল মজা। তারা বুলেট বা অন্য কোনো অস্ত্রের আঘাত পায়নি শরীরে, শুধু মাথার উপরিভাগে জোরে কিছু আঘাতের চিহ্ন রয়েছে। মানে শিলাবৃষ্টির থিওরির সাথে মিলে যাচ্ছে। মানে এটা তো একটা লোককথা, বিশ্বাস, লেজেন্ড, এতদিন ধরে চলে আসছে, সেটা সায়েন্টিফিক আউটকামের সাথে মিলেও যাচ্ছে। গ্রেট। আচ্ছা, সায়েন্স কি বলছে? মানে রিসার্চাররা তারা কি বলছে, কি হয়েছিল আসলে সেখানে? দেখ, 1956 সালে স্বামী প্রভানন্দ, যিনি লন্ডনের রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির মেম্বার ছিলেন, তিনি এই রূপকুণ্ড নিয়ে ইন্টারেস্ট দেখান। মোট 3বার এক্সপিডিশনে আসেন, স্যাম্পল কালেক্ট করে, এনে দেখে যে কানৌজের রাজার যে গল্প সেটাই নাকি সত্যি। 2004 সাল নাগাদ প্রথম সিরিয়াস সায়েন্টিফিক এক্সপিডিশন হয়। একটা জয়েন্ট ইন্ডিয়ান ইউরোপিয়ান টিম কাজ করেছিল ন্যাশনাল জিওগ্রাফির। তারা কঙ্কাল নিয়ে এসে রেডিও কার্বন ডেটিং আর স্কেলেটন অ্যানালিসিস করে। আর সারপ্রাইজিংলি আগেকার যে স্টোরি ছিল সেই কনক্লুশনকে সাপোর্ট করে। তারা দেখে এই হাড়গুলো 850 খ্রিস্টাব্দের সময়কার, মানে 1000 বছরের বেশি সময় আগের।
তাদের ইনজুরি প্যাটার্ন সেম, শরীরের শুধু উপরিভাগে ফ্র্যাকচার রয়েছে, নিচের কোনো অংশে কিচ্ছু আঘাতের চিহ্ন নেই, নো ডিফেন্সিভ উন্ডস, কোনো যুদ্ধের সাইন নেই। মানে বিশাল শিলাবৃষ্টিতেই মৃত্যু হয়েছিল তাদের, এটা কনফার্ম। বহু বছর ধরে এই থিওরিটাই সত্যি ছিল যে ভয়ঙ্কর শিলাবৃষ্টির ফলে তারা আটকে পড়ে ওখানে মারা যায়, পালানোর পথ ছিল না। আর জিওগ্রাফিক্যালিও এটা এমন এক দুর্গম জায়গা, রূপকুণ্ড একটা ন্যারো ভ্যালি, এখান থেকে পালানোর কোনো পথ নেই। কয়েকশো লোক এক জায়গায় এক সময় এই পৃথিবী থেকে চলে গিয়েছিল। তার মানে 2004-এই এই রহস্যের সমাধান হয়ে যায়, আর যেটা লেজেন্ড সেটাই অ্যাকচুয়ালি সত্যি। সবাই তাই ভাবছিল, কিন্তু 2019-এ নেচার কমিউনিকেশন জার্নালে একটা স্টাডি পাবলিশ হয়, যার পর সব কিছু বদলে যায়। নতুন এক গল্প শুরু হয়, আরও রহস্যের জন্ম দেয়। এই মেরেছে, কি পাবলিশ হলো? জেনেটিক্স। একটা টিম রূপকুণ্ড থেকে 38টা কঙ্কালের দেহাবশেষ নিয়ে আসে টেস্ট করার জন্য। সেগুলোর ফুল জিনোমিক সিকোয়েন্সিং করে, আর যা রেজাল্ট বেরোলো তা অবাক করা। 14টা হাড় আজকের সাউথ এশিয়ান অ্যানসেস্টারের সাথে মিলে যায়। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, এইসব জায়গার কোনো তীর্থযাত্রী বা পর্যটক ছিল হয়তো। কিন্তু সেকেন্ড গ্রুপটা এসেছিল ইস্টার্ন মেডিটেরেনিয়ান, স্পেসিফিক্যালি মডার্ন ডের ক্রিট এবং গ্রিসের থেকে। ওয়েট, ভূমধ্য সাগর থেকে হিমালয়? এই রিয়াকশনটাই রিসার্চারদের হয়েছিল। আর সত্যিই তো অবাক করা, রেডিও কার্বন ডেটিং দেখাচ্ছিল যে সমস্ত কঙ্কাল এই সময়ের নয়, একই গ্রুপ নয়, এই ইভেন্টের নয়। সাউথ এশিয়ান গ্রুপটা 800 থেকে 850 খ্রিস্টাব্দে মারা যায়, সেটা গল্পের সাথে মিলে যায়, হেলস্টর্ম থিওরির সাথেও ম্যাচ খায়। কিন্তু ভূমধ্যসাগরীয় অঞ্চলের গ্রুপটা হার্ডলি 200 থেকে 250 বছর আগে, প্রথম গ্রুপের মৃত্যুর 1000 বছর পরে। অর্থাৎ রূপকুণ্ডে যেই সব কঙ্কাল রয়েছে সেগুলো হয় 2 বা তার বেশি গ্রুপের সম্পূর্ণ আলাদা আলাদা ঘটনা। কোনো এক অজানা উদ্দেশ্যে তারা পৃথিবীর এই দুর্গম এলাকায় এসেছিল এবং অজানা কারণে তাদের মৃত্যু হয়, যা পৃথিবীর কেউ জানতে পারেনি। সবাই সমাধিস্থ হয় শান্ত নির্জীব ছোট্ট এই লেকের মধ্যে, সবার অলক্ষ্যে। কেউ জানে না ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে তারা 19 শতকে কেন এই জায়গায় এসেছিল। এখানে কোনো ট্রেড রুট ছিল না, এখনও নেই। ইউরোপিয়ান এক্সপিডিশনে মৃত্যুর কোনো কলোনিয়াল রেকর্ডস নেই। এটাই ইন্ডিয়ান আর্কিওলজির সবচেয়ে আনরিজলভড কেস। স্পিরিচুয়াল অ্যাঙ্গেল কিছু রয়েছে? দেখ, লোকাল কমিউনিটির কাছে রূপকুণ্ড কোনো হরর অ্যাট্রাকশন নয়, এটা পবিত্র ও শ্রদ্ধার জায়গা। নন্দা দেবীকে তারা ভয়ঙ্কর রূপেও দেখে না, বরং তাদের রক্ষাকর্ত্রী হিসেবে মেনে আসছে ট্রেডিশনালি। 12 বছর ছাড়া এখানে এই রুটে নন্দা দেবীর রাজ্যার যাত্রা হয়, ওয়ান অফ দ্য লংগেস্ট এবং মোস্ট ডিমান্ডিং পিলগ্রিমেজ হিমালয়ের। যারা তীর্থ করে এই লেক হয়েই যায়, তাদের কাছে এই কঙ্কালগুলোর মৃত্যুগুলো কোনো অবান্তর নয়, বরং এটা পরিণতি যে তুমি সীমা অতিক্রম করো না, করলে ফল ভালো হবে না। তুমি প্রকৃতির কোলে তীর্থের নামে মহোৎসব করলে, ফুর্তি করলে প্রকৃতি তোমায় তার সাজা দেবে। অ্যানথ্রোপোলজিস্টরা কি বলছে রূপকুণ্ড নিয়ে? এটা এখন একটা স্টাডির বিষয় হয়ে উঠেছে যে কিছু ফিজিক্যাল এভিডেন্সের ভিত্তিতে কোনো কিছুর কনক্লুশন ড্র করা কতটা বিপজ্জনক। গবেষকরা বছরের পর বছর ধরে একটা হ্রদ আর হাড়ের পাহাড় দেখে ধরে নিয়েছিল যে এখানে একটাই গল্প লুকিয়ে আছে, কিন্তু জেনেটিক রিসার্চের পর তা সম্পূর্ণ পাল্টে যায়। এরপর থেকেই বিভিন্ন টিম বিভিন্ন জায়গায় এমন কিছু দেখলেই আরও সতর্কতা অবলম্বন করে। পুরো সাইটটার বদলে প্রতিটা ইন্ডিভিজুয়াল অবজেক্ট স্টাডি করে, কারণ 2 ফুট দূরে শুয়ে থাকা মানুষের মধ্যে হয়তো 1000 বছর এবং 10,000 কিলোমিটারের বংশগত পার্থক্য থাকতে পারে। মানে রূপকুণ্ড মূলত এই ধরনের সমস্ত গবেষণার পদ্ধতিটাই বদলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, যদি পুরো ঘটনাটার কনক্লুশন করতে বলি তাহলে কি বলবি তুই? আমরা জানি কয়েকশো মানুষ সেখানে মারা গিয়েছিলেন, অন্তত 2টো আলাদা ঘটনায়, প্রায় 1000 বছরের ব্যবধানে। আমরা জানি একটা গ্রুপ সম্ভবত উপর থেকে ভোঁতা আঘাতে মারা গিয়েছিল, যেটা একটা ভয়ঙ্কর শিলাবৃষ্টির সাথে মিলে যায়। আর এই ধারণাটা সেখানকার লেজেন্ডের সাথেও মিলে যায়, যেটা যে কোনো সায়েন্টিফিক তদন্তের বহু শতাব্দীর আগে থেকেই প্রচলিত। আর আমরা জানি দ্বিতীয় একটা জেনেটিক্যালি সম্পূর্ণ আলাদা গ্রুপও সেখানে মারা গিয়েছিল। কেন, তার কোনো ব্যাখ্যা আজও কারোর কাছে নেই। আমরা যেটা জানি না সেটা হলো কেন হিমালয়ের সবচেয়ে দুর্গম একটা অববাহিকায় 5000 মিটার উঁচুতে থাকা একটা হ্রদ বারবার মানুষকে নিজের কাছে টেনে নিয়েছে। ভিন্ন ভিন্ন শতাব্দী, ভিন্ন ভিন্ন মহাদেশ, কিন্তু শেষ ঠিকানা একটাই, রূপকুণ্ড। আপনি যদি এই জিনিসটা সাক্ষী থাকতে চান, সেই সব কঙ্কাল, হ্রদ, রূপকুণ্ড, তাহলে অবশ্যই সেখানে ট্রেকে যেতে পারেন।
এমনিও অবিশ্বাস্য সুন্দর জায়গা, তাই নেচার লাভার, অ্যাডভেঞ্চার লাভার এবং রহস্য খুঁজতে হলে অবশ্যই যেতে পারেন। এই রকম আরও কিছু জায়গা সম্পর্কে বল, যেখানে এরকম রহস্য লুকিয়ে রয়েছে, একটা দুর্দান্ত স্টোরি রয়েছে, ইতিহাস রয়েছে। চল একটা হন্টেড জায়গার গল্প বলি। থর বনভূমির একটা জায়গা, জয়সালমীর থেকে 20 মিনিট দূরে প্রায় 800 ঘরের একটা গ্রাম রয়েছে। বেলে পাথরের দেওয়াল, কার্ভড দরজা, জানলার ফ্রেম, পারফেক্ট অর্ডারে সব রয়েছে। কিন্তু একজন মানুষও সেখানে থাকে না। আজ থেকে নয়, প্রায় 200 বছর ধরে কেউ বাস করে না সেখানে। কোনো যুদ্ধ হয়নি, কোনো কোভিডের মতন মহামারী হয়নি, কোনো আগুন লাগেনি। যে গল্পটা শুনে রাজস্থানের প্রতিটা বাচ্চা বড় হয় সেটা অনুযায়ী এক রাতে গ্রামের প্রত্যেকটা মানুষ তাদের পোটলা পুটলি গোছায় আর জাস্ট উধাও। এক রাতের মধ্যে গোটা গ্রাম হাওয়া। সকাল হতে প্রায় 5,000 গ্রামবাসী গায়েব। আর যাওয়ার আগে তারা একটা কাজ করে যায়, এক অভিশাপ যা আজও বয়ে নিয়ে বেড়াচ্ছে, কুলধারা। আমি চাইছিলাম কুলধারা নিয়ে বল, কারণ ইন্টারনেটে প্রচুর ভিডিও, হাজারো ক্লেম রয়েছে ইন্ডিয়ার সবচেয়ে হন্টেড গ্রাম নাকি কুলধারা। এটা নিয়ে ডিটেলসে জানা উচিত। হন্টেড কেন, হিস্ট্রি কিছু আছে কিনা, সায়েন্টিফিক অ্যাঙ্গেল যদি কিছু থাকে, সমস্তটাই শুনবো। তার আগে আমাদের ওই জায়গাটাই একটু নিয়ে চল। জায়গাটা সম্পর্কে আগে বল, যাতে বুঝতে সুবিধা হয়। এই জায়গাটা এমনিই নিরিবিলি, বাতাস ভারী। এখানে গেলেই সত্যি গা ছমছম করে ওঠে, কারণ গোটা গ্রাম ধুধু করছে, কোনো লোকজন নেই। বছরের পর বছর কোনো বসতি নেই। এমনিই কোনো একটা ফাঁকা ঘরে গেলে কেমন ভয় ভয় লাগে, সেখানে একটা আস্ত বড় গ্রাম। বাতাস বয়ে যাওয়া শোঁ শোঁ শব্দ, মনে হবে কেউ একটা চলে গেল। মিথ্যে কথা বলবো না, ভয় তো লাগেই, কিন্তু বাড়িঘরগুলো দেখলে মনে হবে না এখানে সব ধ্বংস হয়ে গেছে? বাড়িগুলোর ছাদ নেই হয়তো, সেগুলো ধ্বংস হয়েছে, কিন্তু বাকি সব আগের মতোই আছে। বাড়ির স্ট্রাকচার, মন্দির, বাজার, পাতকো, সব কিছু রয়েছে। আর এটা তো কোনো রিমোট এরিয়াও নয়, এখানে তো ইজিলি যাওয়াই যায়। হ্যাঁ, আর সেজন্যই তো স্ট্রেঞ্জ। জেসলমির থেকে জাস্ট কিছুটা দূরে রাজস্থানের ওয়ান অফ দ্য বিগেস্ট টুরিস্ট স্পট। হাজারো লোক এখানে ঘুরতে আসে। এখন গভর্নমেন্ট এটাকে হেরিটেজ সাইট ঘোষণা করেছে এবং রক্ষণাবেক্ষণ করে। কিন্তু সূর্যাস্তের পর সন্ধ্যা হলে কোনো ট্যাক্সি ড্রাইভারকে যদি এখানে নিয়ে যেতে বলিস, তারা তো যাবেই না। এবং তাদের মুখটা দেখবি একবার। লোকে বলে রাতে সেখানে অদ্ভুত আওয়াজ আসে, মহিলাদের চিৎকার, রান্নার আওয়াজ ও গন্ধ, বাসনের শব্দ, ফিসফিস করে কারা কথা বলছে সেই সব শব্দ আসে। যেন রাত হলেই অশরীরীরা এখানে এসে গ্রাম জাগিয়ে তোলে। এমনকি প্যারানর্মাল ইনভেস্টিগেটররাও যখন এখানে এসেছিল, তাদের সাথে অদ্ভুত সব ঘটনা ঘটে। তাদের গাড়িতে বাচ্চাদের হাতের ছাপ পাওয়া যায়, ইএমএম মিটার অদ্ভুত আচরণ করে, অর্থাৎ সেখানে নাকি ভূত রয়েছে। এগুলো সত্যি না মিথ্যে সেসব তো জানবই, তার আগে এখানকার স্টোরিটা একটু বল, যেটা রাজস্থানের সবাই শুনে বড় হয়েছে এবং ইন্টারনেটে যেগুলো ভাইরাল। কুলধারা একটা সমৃদ্ধ গ্রাম ছিল। 1290 সাল নাগাদ পালি থেকে এরা এসেছিল। আর এই কমিউনিটি ব্রাহ্মণ ছিল, তাই এদের পালিওয়াল ব্রাহ্মণ বলা হতো। এরা দারুণ স্কিল্ড ছিল। একটা যুগান্তকারী উপায় বের করেছিল মরুভূমির মধ্যে বসতি গড়ে তোলার। থর মরুভূমি, যেখানে শুধু বালি আর বালি, সেখানে এরা জল সংরক্ষণের উপায় বের করে। খাদিন হারভেস্টিং সিস্টেম আবিষ্কার করে বৃষ্টির জলকে স্টোর করে সেটা দিয়ে কাক নদীর উপকূলে সভ্যতা গড়ে তোলে। নদীতে বিশেষ জল থাকতো না, কিন্তু খাদিন সিস্টেমের ফলে বৃষ্টির জল স্টোর রাখতো, সেটা দিয়েই খাওয়া, চাষ করা, সমস্ত কিছু করতো। মোট কথা, মরুভূমির মধ্যে চাষ করে দেখিয়েছিল। এবার ধীরে ধীরে গ্রাম বড় হতে লাগলো। এখান থেকে জয়সলমীর সিন্ধ ট্রেড রুট ছিল, তাই গ্রাম সমৃদ্ধ হতে থাকলো। কিন্তু এইখানে এন্ট্রি হয় এক অত্যাচারী শাসকের, সেলিম সিং। সেখানকার রাজা ছিল না, রাজা ছিল অন্য কেউ, রাওয়াল মুলরাজ, যার 2 কোটি টাকার রয়্যাল প্যালেস ছিল। কিন্তু তখনকার দিনে জয়সলমীর প্রিন্সলি স্টেট ছিল, আর সেটার পাওয়ার থাকতো দিওয়ানদের উপর, প্রধানমন্ত্রী বলতে পারিস। এটা 1800 সালের আশেপাশের গল্প। যদিও সেলিম সিং এর একটা পাস্ট হিস্ট্রি রয়েছে। তার বাবাও দিওয়ান ছিল, স্বরূপ সিং। তাকে বিশ্বাসঘাতকতা করে মারা হয় তারই সামনে। সে তখন অনেক ছোট, 11 বছর হবে। তাই বদলার আগুন ছিল তার চোখে। তারপর ঘটনাচক্রে সে যখন দিওয়ান হলো সেখানকার, তখন অত্যাচারী শাসকে পরিণত হলো। তার ব্রুটালিটি চরমে পৌঁছায়। সে প্রচণ্ড হারে ট্যাক্স চাপায়, মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। তার চোখ পড়ে ওই কুলধারা গ্রামের উপরেও, এবং সেখান থেকে চড়া হারে ট্যাক্স ইম্পোজ করে। এবং কথিত আছে সেখানকার যে ভিলেজ চিফ ছিল, গ্রামের প্রধান,
তার মেয়ের রূপে সে মুগ্ধ হয়ে গেছিল এবং তার হাত চেয়ে বসে এবং সে শর্ত দেয় এক রাতের মধ্যে যে সে এই মেয়েকে তার হাতে তুলে দিতে হবে, নাহলে গোটা গ্রাম ভুগবে, আরও ট্যাক্স চাপিয়ে দেবে, কাউকে ছাড়বে না। হয় মেয়েকে দাও নয়তো সবাই ভোগো। অর্থাৎ গ্রামবাসীদের কাছে অপশন ছিল মেয়েটাকে সেলিম সিং এর হাতে তুলে দেওয়া, যেটা করলে তাদের সম্মান থাকবে না, নয়তো তার সাথে লড়াই করা, যেটা পসিবল নয়, অথবা সেই গ্রাম ছেড়ে এক রাতের মধ্যে চলে যাওয়া। গ্রামবাসীরা কোনটা করেছিল? না তো তারা মেয়েটাকে সেলিম সিং এর হাতে তুলে দিয়েছিল, না তারা সেলিম সিং এর অত্যাচার সহ্য করেছিল। গোটা গ্রামবাসীরা মিলে একটা কালেকটিভ ডিসিশন নেয়, তারা চলে যাবে সেখান থেকে সেই রাতের মধ্যে, সূর্য ওঠার আগেই। 29 জুলাই 1825, কোনো নেগোসিয়েশন বা সতর্কবার্তা ছাড়াই প্রত্যেক গ্রামবাসী সামনে যা পেয়েছে গুছিয়ে নিয়ে প্রত্যেকে সেখান থেকে চলে যায়। গোটা গ্রাম মরুভূমির মাঝে সেই রাতের মধ্যে জাস্ট ভ্যানিশ। 5,000 মানুষ একসাথে এক রাতের মধ্যে হাওয়া। আর অভিশাপের গল্পটা কি? হ্যাঁ, রেকর্ডেড হিস্ট্রি তো তেমন কিছু প্রমাণ মেলে না যে কোথায় গিয়েছিল তারা। আর যাওয়ার আগে গ্রামের প্রবীণরা মিলে সেই মাটিতে অভিশাপ দিয়ে যায় যে এখানে কেউ কোনোদিন থাকতে পারবে না, গ্রাম বসাতে পারবে না, সাকসেসফুলি সভ্যতা গড়ে তুলতে পারবে না। যদি থাকতে আসে তবে তার জন্য থাকবে সাক্ষাৎ মৃত্যু। এবং এর প্রায় 200 বছর পর্যন্ত সত্যিই সেখানে কেউ থাকেনি, থাকতে পারেনি। অনেকেই চেষ্টা করেছিল কিন্তু পারেনি। তাহলে জায়গাটা হন্টেড কিভাবে হলো? বলা হয় কুলধারা ইন্ডিয়াস মোস্ট হন্টেড প্লেস। এখানে যেসব অদ্ভুত ঘটনা ঘটে বা মানুষ যেসব এক্সপিরিয়েন্স রিপোর্ট করেছে সেগুলো সম্পর্কে বল একটু। দেখ, যারা এখানে রাতে থেকেছে, বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স মোটামুটি সবার একই রকমের, আর সেগুলোই এই গল্পটাকে বাঁচিয়ে রেখেছে। মানুষ বলে এখানে গেলে বাতাস যেন ভারী হয়ে আসে, গা ছমছম করে, এমনকি দিনের বেলাতেও সবসময় মনে হয় কেউ বা কারা তাদের দেখছে, লক্ষ্য করছে। রাতে এখানে যাওয়া নিষেধ, কিন্তু তাও চলে যাওয়াই যায়, কারণ ফেন্সিং নেই, খুব একটা বড় ব্যাপার না জুগার লাগানো, তাই অনেকেই গেছে রাতে। যারা গেছে তারা নাকি মানুষের ফিসফিসানি শুনতে পেয়েছে, অজানা ভাষার কথা শুনতে পেয়েছে দরজার উপাস থেকে, বালিতে পায়ের ছাপ দেখেছে, অথচ সেখানে আশেপাশে কেউ ছিল না। কোনো স্পেসিফিক ঘটনা? ইন্ডিয়ান প্যারানর্মাল ইনভেস্টিগেটর গৌরব তিওয়ারি ও তার টিম, যারা এইসব নিয়ে রিসার্চ করে, তারা যখন এখানে যন্ত্রপাতি নিয়ে পৌঁছায়, ইএমএম মিটার, কেটু মিটার কী সব হয়, সেই সব ম্যাল ফাংশন করছিল, ঠিক করে কাজ করছিল না। হঠাৎ টেম্পারেচার ড্রপ দেখাচ্ছিল কিছু কিছু জায়গায়, ক্যামেরা লাগিয়ে রেখে গিয়েছিল ফুটেজের জন্য, কিন্তু সেসব ফাইল করাপ্ট হয়ে যায়। তাদের গাড়িতে বাচ্চাদের হাতে ছাপ ছিল, অথচ সেখানে কোনো ছোট ছেলেমেয়ে ছিল না। তারা কনক্লুড করে যে কিছু আছে এখানে, অশরীরীদের বাস রয়েছে, জায়গাটা হন্টেড। এই বিষয়ে গভর্নমেন্ট কি স্ট্যান্ড নিয়েছে? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং স্টেট গভর্নমেন্ট এই জায়গাটা মেনটেন করে এবং সূর্যাস্তের পর এন্ট্রি বন্ধ করে। তারা কারণ দেখায় যে ভিজিটারদের সেফটি, এবং যেহেতু এটা হেরিটেজ সাইট তাই রক্ষণাবেক্ষণ প্রয়োজন। যেহেতু অসমান রাস্তাঘাট, ভঙ্গুর সব স্ট্রাকচার, অন্ধকারে এসবের ক্ষতি হতে পারে এবং অ্যাক্সিডেন্টও হতে পারে, যেটা অবভিয়াস এবং রিজনেবল এক্সপ্লেনেশন। কিন্তু লোকাল কিছু লোকজন জানায় যে রাতে তারা ডিস্টার্বিং কিছু এক্সপিরিয়েন্স করেছে। সরকার সেগুলো বাইরে আনতে চায় না, তাই রাতে কাউকে প্রবেশের অনুমতি দেয় না। আচ্ছা, এর পিছনে সায়েন্স পরে জানছি, আগে বল যে গল্পটা তখন বললি সেটার কি কোনো হিস্টোরিক্যাল এভিডেন্স রয়েছে? ইতিহাস কি বলছে? অ্যাকচুয়ালি গোটা গল্পটার ম্যাক্সিমামটাই ইতিহাসের সাথে মিলে যায়। পালিওয়াল ব্রাহ্মণ, তারা রিয়েল ছিল। তারা পালি এবং মারওয়াড় থেকে এখানে থর মরুভূমিতে এসেছিল, এসে মরুভূমির মাঝে চাষ করে গ্রাম বসেছিল, সেসব রিয়েল। তারা বর্ষার জল সংরক্ষণ থেকে শুরু করে ফার্মিং টেকনিক, ব্যাংকিং সিস্টেম, ট্রেড সব কিছু ডেভেলপ করে। সেলিম সিংয়ের এভিডেন্স রয়েছে, সে অত্যাচারী শাসক ছিল, সেটাও কনফার্ম। কর্নেল জেমস টোডের লেখা অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটি অব রাজস্থান থেকে অনেক কিছুই এই বিষয়ে জানা যায়। অর্থাৎ ইতিহাসবিদরা এই গল্পটাই সত্যি হিসাবে মেনে নিয়েছে, প্রমাণ রয়েছে। না, এখানেই টুইস্ট। সব কিছু সত্যি নয়, অন্তত রেকর্ডেড প্রুফ নেই। যেমন গ্রামের প্রধানের মেয়ের যে গল্পটা, সেটার কোনো প্রমাণ মেলেনি। এক রাতের মধ্যেই যে সমস্ত গ্রামবাসীরা চলে গিয়েছিল তারও কোনো প্রমাণ নেই, বরং উল্টোটা রয়েছে। শুধু কুলধারা নয়, আশেপাশের 84টা গ্রাম থেকেই ক্রমশ লোক কমতে থেকেছে। 15 থেকে 17 শতকের মধ্যে জনসংখ্যা ছিল 1580 জনের মতন, 1815-তে 800 জন মতন। আর যে বলা হচ্ছে 1825-এ গ্রাম খালি হয়ে যায়, কিন্তু রেকর্ড বলছে 1890 সালেও 37 জন মানুষের বাস ছিল কুলধারায়।
তাহলে কুলধারায় মানুষ গায়েব হলো কিভাবে, বা ওরা ওখান থেকে গেল কেন? একদিনে যাক বা ধীরে ধীরে, গ্রাম ছেড়ে যাওয়ার আসল কারণটা কি? 2017-তে কারেন্ট সায়েন্স বলে একটা ম্যাগাজিন রিপোর্ট পাবলিশ করে। তারা সেখানকার ছবি, স্ট্রাকচার অ্যানালিসিস করে বলে যে খাম্বাগুলো বা স্ট্রাকচার যেগুলো যেভাবে পড়ে রয়েছে, যেভাবে ঘরগুলো ধ্বংস হয়েছে, সেটা ভূমিকম্পের কারণে একমাত্র হয়। অর্থাৎ ভূমিকম্পে গোটা গ্রামটা ধ্বংস হয়েছে এবং মানুষজন চাপা পড়ে মারা গেছে না। ওই ম্যাগাজিনই তার পরের বছরই মানে 2018-তে আরও একটা রিপোর্ট পাবলিশ করে। জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী 1825 নাগাদ রাজস্থানে কোনো ভূমিকম্প হয়নি। সেই 1819-এ একটা ভূমিকম্প হয়, যেটা গুজরাটে। তারপর সেই 1905-এ হিমাচলে। এর মাঝে ওই এলাকায় কোনো ভূমিকম্প হয়নি। অর্থাৎ যে স্ট্রাকচারাল এভিডেন্সগুলো তারা শুরুতে বলেছিল, যেগুলো গ্রাম ছাড়ার পরে কোনো সময়ের হবে, কিন্তু ভূমিকম্পের জন্য নয়। তাহলে যাওয়ার কারণটা কি? এক, সেলিম সিংয়ের ট্যাক্স কালেকশন প্রসেস খুবই নির্মম ছিল, অত্যাচার করত, মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। তখন থেকেই ধীরে ধীরে মানুষজন গ্রাম ছেড়ে সেলিম সিংয়ের প্রিন্সলি স্টেটের বাইরে যেতে থাকে। দুই, যেটা মেইন কারণ, সেটা হলো ওয়াটার ক্রাইসিস। এক তো কুলধারা থর মরুভূমির মধ্যে অবস্থিত, সেখানে কোনো জল নেই। অল্প যেটুকু আসতো সেটা কাক নদীর মাধ্যমে, কিন্তু বাঁধ নির্মাণ হওয়ায় সেই জলটুকুও বন্ধ হয়ে যায়, নদী শুকিয়ে যায়, কুয়োতেও জল থাকে না। গোটা গ্রাম শুধুমাত্র বৃষ্টির জলের ওপর নির্ভর করে কতদিন কাটাবে? জল ছাড়া চাষবাস তো দূরের কথা, খাওয়াও হতো না। তাই কুলধারা থেকে বসতি ধীরে ধীরে কমে যায়। অর্থাৎ এক রাতেই সব গায়েব হয়েছে, এটা নাটকীয়ভাবে প্রচার করা হয়েছে। এবার প্যারানর্মাল অ্যাক্টিভিটির ঘটনাগুলো সম্পর্কে বল। এগুলো কি, মানে যেগুলো শোনা যায় সেগুলো কি ঠিক? মহিলাদের নুপুরের আওয়াজ, রান্নার গন্ধ, বাজার হাটের শব্দ, বাচ্চার হাতের ছাপ, ক্যামেরার ফুটেজ গায়েব, টেম্পারেচার সাডেন ড্রপ, এগুলো কিভাবে ব্যাখ্যা করবি? নাকি সত্যি সত্যি ভূত আছে কুলধারায়? এই ধরনের এক্সপিরিয়েন্স বিভিন্ন কারণে হতে পারে। এক তো সেখানকার পরিবেশ। কুলধারা মুক্ত থর মরুভূমির উপর দাঁড়িয়ে, যেখানে টেম্পারেচার সুইং স্বাভাবিক। সেখানকার ঘরবাড়ি বেলে পাথরের, বহু পুরনো, ভঙ্গুর। জোরে হাওয়ায় একটু আধটু ইট পাথর খসে পড়ে অদ্ভুত আওয়াজ হয়। পুরো ফাঁকা স্থানে সেই সব আওয়াজ ভিন্ন রকম শোনায়। আর এত গরম এবং এক্সট্রিম টেম্পারেচারে ইলেকট্রনিক যন্ত্রপাতি ম্যালফাংশন করে, সেটা স্বাভাবিক। আর তখন এত অত্যাধুনিক প্রযুক্তির মেশিন ছিল না যে এক্সট্রিম ওয়েদারেও সব শ্যুট হয়ে যাবে, ফুটেজ রয়ে যাবে। এছাড়াও বিভিন্ন প্রাণী যেমন ইঁদুর, বিড়াল, ছুঁচো, সাপ, এগুলো ওখান থেকে চলাফেরা করলে মনে হবে কেউ যেন রয়েছে। যখন কেউ আগে থেকেই জেনে যায় যে এটা ভুতুড়ে জায়গা, তখন মাইন্ড ছোটোখাটো জিনিসেও প্যাটার্ন খুঁজতে থাকে। সাইকোলজির একটা টার্ম রয়েছে, প্যারাডোলিয়া, মানে কোনো শব্দ শুনলে, অবয়ব দেখলে, ছায়া দেখলে সেগুলোর মধ্যে প্যাটার্ন খুঁজতে শুরু করে। আসলে কিছু নেই, কিন্তু মন বিশ্বাস করে যে কিছু একটা রয়েছে। তার মানে ভুতুড়ে কিছু নেই। হাতের যে ছাপ দেখেছিল প্যারানর্মাল ইনভেস্টিগেটররা, সেগুলো কি? লোকেশনটাই এমন, আর এতদিনের প্রচলিত বিশ্বাস ন্যাচারাল ফেনোমিনান জায়গাটাকে হন্টেড করে তুলেছে। মানে নেই কিছুই, কিন্তু লোক বিশ্বাস করতে ভালোবাসে বলে বলে হন্টেড হয়ে গেছে আর কি। আর খুব কাছেই অন্যান্য গ্রাম রয়েছে, আর লোকাল লোকরা মোটেই ভূতে বিশ্বাস করে না। তারা এতদিন সেখানে বাস করছে, কিচ্ছু দেখেনি। সেখানে ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে যারা মাঝে মাঝে এদিকে চলে আসে খেলতে। তারা কোনো সময় করে গেছে হয়তো। এটা যে হন্টেড সেটা প্রথম কে বলেছিল, বা হন্টেড ব্যাপারটা প্রচলিত হলো কিভাবে? এটার একটা ইন্টারেস্টিং স্টোরি রয়েছে। 1998 সালে সুবে রাম বলে একজন, যার ঘরবাড়ি কিছু নেই, সে ঘুরতে ঘুরতে এখানে চলে আসে এবং থাকবে বলে সিদ্ধান্ত নেয়। কিন্তু রাতে হঠাৎ দুজনকে সেখানে দেখে, একজন ডাচ আর একজন জার্মান। তারা টর্চ জ্বালিয়ে খোঁড়াখুড়ি করছিল। তাদের জিজ্ঞাসা করতে মারধর করে সুবেরকে। তখন সে থানায় চলে যায়, খবর দেয়, এবং ওই দুজনকে ধরেও ফেলে পুলিশ। ওই দুজন সেখানে নাকি গুপ্তধন খুঁজছিল। অনেকেরই বিশ্বাস এখানে যারা থাকতো তারা যাওয়ার আগে মাটিতে কোথাও খাজানা লুকিয়ে রেখে গেছে। এবার এই ধরনের লোক রাতটাকেই প্রেফার করে এইসব খোঁজার জন্য। এরাই লোক মুখে হন্টেড হন্টেড বলে প্রচার করেছিল, যাতে সেখানে রাতে কেউ না যায় এবং সবার অলক্ষ্যে গুপ্তধন খোঁজার কাজ চালিয়ে যেতে পারে। বুঝলাম। এই মুহূর্তে কুলধারার স্ট্যাটাস কি? মানে লোকে তো এখনো মোস্ট ওয়ান্টেড প্লেস বলেই মানে। তাতে অসুবিধা কি? এতে তো সরকারেরই লাভ উল্টে। হাজার হাজার লোকজন এখানে ঘুরতে আসে, ভুতুরে কিছু এক্সপিরিয়েন্স করতে আসে। মোস্ট অ্যাট্রাক্টেড ট্যুরিস্ট স্পট রাজস্থানের। বিভিন্ন গল্প লোকমুখে ঘুরে বেড়ায়। যারা আসে তারা যখন ভিডিও করে, কিছুই যখন পায় না, সেটা ইউটিউবে ছাড়লে কি কোনো ভিউজ আসবে? বরং যদি বলে এখানে এই দেখলাম, আমার সাথে এখানে এটা ঘটেছে, এগুলো বললেই লোক দেখবে।
মানুষের একটা স্বভাবই হলো যেটা নিষিদ্ধ সেটার প্রতি কৌতূহল সবচেয়ে বেশি থাকে। তাই জায়গাটা সরকারিভাবে বন্ধ করে দেওয়ার আসল কারণ যাই হোক না কেন, এই সিদ্ধান্তটাই গত 20 বছর ধরে কুলধারার রহস্যকে আরও অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে। কুলধারা নিয়ে যদি কনক্লুশন করতে বলি, ইন শর্ট কি বলবি? আমরা একটা জিনিস নিশ্চিতভাবে জানি যে এক সময় মরুভূমির মধ্যে হাজার হাজার মানুষের একটা সমৃদ্ধ স্বনির্ভর গ্রাম ছিল। তারপর 19 শতকের শুরুর দিকে হঠাৎ করেই বা ধীরে ধীরে সব ছেড়ে চলে যায়, আর কোনোদিনও ফিরে আসেনি। ইতিহাস বলছে এর পিছনে অত্যাচার, বেশি করে চাপ, আর ক্ষমতার অপব্যবহার, জলের ক্রাইসিস এইসব বড় কারণ হতে পারে। তবে আজ যে নাটকীয় গল্পগুলো আমরা শুনি তার অনেকটাই প্রজন্মের পর প্রজন্ম মানুষের মুখে মুখে বদলেছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, প্রায় 200 বছর পেরিয়ে গেলেও এই জায়গায় আর কেউ এসে বসতি গড়েনি। প্রকৃতি পুরোপুরি এটাকে মুছেও ফেলতে পারেনি, নতুন কোনো পরিবারও এখানে থাকতে আসেনি। গ্রামটা যেন যেদিন যেভাবে ফেলে যাওয়া হয়েছিল আজও ঠিক সেইভাবেই দাঁড়িয়ে রয়েছে। আর হয়তো এই কারণেই কুলধারা শুধু আর 5টা ভূতের গল্পের মতো নয়, এটা কোনো এক ব্যক্তির মৃত্যু বা কোনো ভয়ঙ্কর ঘটনার গল্পও নয়। এটা একটা পুরোপুরি কমিউনিটির গল্প, যারা অন্যায়ের সামনে মাথা নত করার বদলে নিজেরাই সব ছেড়ে অদৃশ্য হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। অভিশাপে বিশ্বাস কর বা না কর, গত 200 বছরে কেউ সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে পারেনি। থ্যাংক ইউ। আমি কুলধারা নিয়ে অনেক কিউরিয়াস ছিলাম, অনেক নতুন কিছু জানলাম। এবার আমি যেটা জানতে চাইবো সেটা ডেফিনেটলি রাজস্থানেরই হওয়া উচিত, কারণ রাজস্থান নিয়ে কথা বলছি আর ভানগাড় ফোর্ট নিয়ে কথা হবে না তা তো হতে পারে না। ইন্ডিয়ার মোস্ট হন্টেড প্লেসের মধ্যে একটা বলে কথা। দর্শকদের এটা স্ক্রিনে দেখিয়ে দিবি। এই যে সাইনবোর্ডটা দেখছিস, এটা লাগিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের একটা সরকারি সংস্থা। আর এখানে এমন একটা কথা লেখা আছে যেটা দেশের খুব কম হেরিটেজ সাইটেই দেখা যায়। সূর্যাস্তের পর থেকে সূর্যোদয় পর্যন্ত এই এলাকায় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। খেয়াল করবি, এখানে এড়িয়ে চলুন বা সতর্ক থাকুন বলা হয়নি, সরাসরি বলা হয়েছে প্রবেশ নিষিদ্ধ। এটাই ফেমাস ভানগাড় দুর্গ। আর এই নিষেধাজ্ঞা কোনো লোককথা বা ইউটিউবের গল্প নয়, এটা একটা সরকারি নির্দেশ। এখন প্রশ্ন হলো, কেন? বছরের পর বছর ধরে অনেকেই দাবি করছে সূর্যাস্তের পর এখানে অদ্ভুত সব ঘটনা ঘটে। কেউ বলে তারা ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে, আবার স্থানীয়দের মধ্যে এমন গল্প প্রচলিত রয়েছে যে কিছু মানুষ আর কখনো ফিরে আসেনি। রাতে ভয়ঙ্কর সব চিৎকার শোনা যায়, মহিলার আওয়াজ ভেসে আসে। রাতে নাকি যারা থেকেছে তারা আর ফিরে আসেনি। এই নিষেধাজ্ঞার আসল কারণ নিয়ে বিতর্ক রয়ে গেছে। প্রত্নতাত্ত্বিক, প্রশাসন আর স্থানীয়দের ব্যাখ্যাও এক নয়। আর সেই কারণেই ভানগাড়ের রহস্য আজও মানুষকে টেনে আনে। এখানকার গল্প, ইতিহাস এইসব শোনার আগে জায়গাটা সম্পর্কে একটু বল। এখানে গিয়ে নিজে দাঁড়িয়ে থাকলে আসলে কেমন লাগে? সত্যি বলতে প্রথমে একটু অবাকই লাগে, কারণ দিনের বেলায় ভানগাড়কে মোটেও ভুতুড়ে মনে হয় না, বরং আরাবল্লী পর্বতের কোলে একটা বিশাল সুন্দর পুরনো শহরের ধ্বংসাবশেষের মতন। প্রাসাদ, মন্দির, বাজার সবকিছুরই অংশ এখনো দাঁড়িয়ে রয়েছে। 400 বছরের পুরনো জায়গা হিসেবে অবস্থা অবাক করার মতো ভালো। প্রথম দেখায় এটাকে রাজস্থানের আর 5টা ঐতিহাসিক স্থানের মতোই মনে হবে, কিন্তু কিছুক্ষণ এখানে থাকলে একটা অদ্ভুত অনুভূতি হয়। ঠিক কি সেটা ভাষায় বলে বোঝানো যাবে না। চারপাশে এমন একটা নীরবতা যেটা একটু অস্বাভাবিক লাগে। পাখির ডাক খুব কম শোনা যায়, পোকামাকড়ও তেমন চোখে পড়ে না। আর স্থানীয়দের বিশ্বাস ধ্বংসাবশেষের ভিতরের অংশটা নাকি বন্য প্রাণীরাও এড়িয়ে চলে। আর এই সরকারি নিষেধাজ্ঞা ভানগাড়কে আরও সব তথাকথিত ভুতুড়ে জায়গা থেকে আলাদা করে তোলে। কারণ এই নিয়মটা করেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ASI। তাদের নিয়ম অনুযায়ী সূর্যাস্তের পর থেকে সূর্যোদয় পর্যন্ত এখানে প্রবেশ নিষিদ্ধ। এখানে রাতে গার্ডও রয়েছে, তারা পর্যন্ত ভিতরে ঢোকে না। কিন্তু ASI কেন এই নিয়ম করলো, এর কোনো সরকারি ব্যাখ্যা রয়েছে? আছে। সরকারিভাবে বলা হয় এটা সম্পূর্ণ নিরাপত্তার জন্য। রাতের অন্ধকারে এত বড় ধ্বংসাবশেষে হাঁটা বিপজ্জনক। আলো নেই, মাটি অসমান, আশেপাশের বন জঙ্গল আর বন্যপ্রাণীও রয়েছে, তাই রাতে কাউকে ঢুকতে না দেওয়াটাই স্বাভাবিক। তবে এখানেই একটা প্রশ্ন থেকে যায়। ভারতে ASI এর অধীনে হাজার হাজার পুরনো দুর্গ রয়েছে, ধ্বংসাবশেষ রয়েছে। অনেকগুলোর অবস্থাও একই রকম, বড়, নির্জন, আলোহীন। কিন্তু তাদের বেশিরভাগ জায়গায় এমন সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত কড়া নিষেধাজ্ঞা নেই। আর এই ব্যতিক্রমটাই ভানগাড়কে ঘিরে রহস্যকে আজও বাঁচিয়ে রেখেছে। এবার গল্পটা বল, লোকাল বিলিভ বা লোককথা কি রয়েছে ভানগাড়কে ঘিরে?
আসলে ভানগারকে ঘিরে দুটো জনপ্রিয় গল্প রয়েছে, আর মজার বিষয় হলো স্থানীয়রাও একমত নয় যে কোনটা আসল, তাই দুটোই জানা দরকার। ভানগারের গল্প ইতিহাসে লুকিয়ে রয়েছে। 1573 খ্রিস্টাব্দে আহমের রাজা ভগবন্ত দাস তার ছোট ছেলে মাধো সিং এর জন্য একটা ছোট্ট নগর বানানোর পরিকল্পনা করছিল। মাধো সিং মান সিং এর ছোট ভাই। মান সিং কে বলতো? মুঘল সম্রাট আকবরের জেনারেল। যাই হোক, এই মাধো সিং আরাবল্লীর মাঝে ভানগার শহর গড়ে তুলেছিল। প্রায় 9,000 ঘরবাড়ি, 7 তলা রাজপ্রাসাদ, মন্দির, বাজার হাট সব ছিল। কিন্তু সেসব আজ নেই। যেখানে রাজপুতানার লোক ব্যবসা বাণিজ্য করত, যে মন্দিরে পুজো হতো, যে মহলে মন্ত্রীরা থাকতো, সবকিছু এখন ফাঁকা শুনশান। 9,000 মানুষের এই শহর কিভাবে ধ্বংস হলো সেটা আলাদা একটা মিস্ট্রি। যাই হোক, যেই দুটো গল্প বলবো, দুটো গল্পেই রয়েছে একটা ভয়ঙ্কর অভিশাপ। প্রথম গল্পে আছে বাবা বালুনাথ, একজন সাধু। বলা হয় ভানগার শহর তৈরি হওয়ার অনেক আগে থেকেই তিনি এই এলাকায় ধ্যান করতেন। যখন রাজা মাধব সিং এখানে শহর করতে চান, তখন তিনি বালুনাথের অনুমতি চান। সাধু অনুমতিও দেন, কিন্তু একটা শর্তে। তিনি বলেন দুর্গ বা প্রাসাদের ছায়া যেন কোনোদিনও তার ধ্যানের জায়গায় না পড়ে। যদি পড়ে তাহলে পুরো শহর ধ্বংস হয়ে যাবে। আর শেষ পর্যন্ত সেই শর্তটা ভেঙে যায়। গল্প তো তাই বলে। কয়েক প্রজন্ম পরে রাজপরিবারের একজন প্রাসাদের উপর আর একটা তলা তৈরি করে, আর সেই বাড়তি উচ্চতার কারণে প্রাসাদের ছায়া গিয়ে পড়ে বালনাথের ধ্যান স্থানের ওপর। তারপরে নাকি অভিশাপ সত্যি হয়ে যায়, শহর ধ্বংস হতে শুরু করে। কেউ বলে সবকিছু এক রাতেই ধ্বংস হয়ে যায়। এক সময় সমৃদ্ধ ভানগার ধ্বংসাবশেষে পরিণত হয়। আর সেকেন্ড গল্পটা, দ্বিতীয় গল্পটাই সবচেয়ে বেশি পপুলার। এখানে আছেন রাজকুমারী রত্নাবতী, যিনি তার সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিলেন। আর আছে সিংহিয়া, একজন তান্ত্রিক, যিনি রাজকুমারীর প্রেমে পড়ে গিয়েছিলেন। গল্প অনুযায়ী তিনি জানতেন যে স্বাভাবিকভাবে রাজকুমারীর কাছে পৌঁছানো সম্ভব নয়, তাই তিনি কালা জাদুর সাহায্য নেন। বলা হয় তিনি রাজকুমারীর জন্য রাখা এক বোতল সুগন্ধি বা আতরের উপর মন্ত্র পড়েন, যাতে সেটা ব্যবহার করলেই রাজকুমারী তার বশে চলে যান। তান্ত্রিক সাকসেসফুল হয়েছিল? না, তাহলে তো মিটেই যেত। গল্প অনুযায়ী রাজকুমারী বিষয়টা নাকি বুঝে ফেলেছিলেন। তিনি সেই বোতলটা ব্যবহার না করে দূরে ছুঁড়ে ফেলেন। কিছু গল্পে বলা হয় সেটা একটা বড় পাথরের গায়ে গিয়ে লাগে, আর তখনই সবকিছু উল্টে যায়। মন্ত্রটা রাজকুমারীর উপর কাজ না করে সেই পাথরের উপর কাজ করে। পাথরটা গড়িয়ে এসে সিংহিয়াকেই চাপা দিয়ে চলে যায়, আর মারা যাওয়ার আগে সে তখন কোনো অভিশাপ দিয়ে যায়। ঠিক তাই। বলা হয় শেষ নিঃশ্বাসে সে ভানগারকে অভিশাপ দেয়। শুধু শহর ধ্বংস হবে এটাই নয়, সে নাকি বলে এই শহরের মানুষের আত্মাও আর কখনো পুনর্জন্ম পাবে না। এটাই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অংশ, কারণ ভারতীয় সংস্কৃতিতে পুনর্জন্ম একটা গভীর বিশ্বাস। তাই আত্মার পুনর্জন্মই যদি না হয়, সেটা সবচেয়ে কঠিন অভিশাপগুলোর মধ্যে একটা ধরা হয়। লোকে আরও বলে এর কিছুদিন পরে ভানগারে আক্রমণ হয়, রাজকুমারী সহ হাজার হাজার মানুষ মারা যায়। তারপর থেকেই শহরটা ধ্বংসাবশেষে পরিণত হয়। তাহলে একদিকে সাধুর অভিশাপ আর অন্যদিকে তান্ত্রিকের অভিশাপ। একদম। দুটো গল্পের শুরু আলাদা হলেও শেষটা একই। হঠাৎ ধ্বংস, একটা অভিশাপ, আর এমন একটা শহর যেটা আর কখনো আগের অবস্থায় ফিরতে পারেনি। তবে একটা বিষয়ে মনে রাখা জরুরি, এই দুটো গল্পেরই কোনোটারই ঐতিহাসিক প্রমাণ নেই। এগুলো লোককথা, যা বহু প্রজন্ম ধরে মানুষের মুখে মুখে প্রচলিত হয়েছে। আর সেই কারণেই শত শত বছর পরেও ভানগারের রহস্য আজও মানুষের কৌতূহল জাগিয়ে রেখেছে। এবার বল, মানুষ আসলে কি কি এক্সপিরিয়েন্স করে? কোন ধরনের গল্প সবচেয়ে বেশি শোনা যায়? অনেক ধরনের গল্প আছে, কিন্তু কিছু বিষয়ে বারবার সামনে আসে। অনেক টুরিস্ট দাবি করে তারা নুপুরের শব্দ, চুরির ঝনঝনানি বা দূর থেকে ভেসে আসা গানের আওয়াজ শুনেছে, যেন কোথাও একটা উৎসব চলছে। কিন্তু খুঁজে দেখলে সেখানে কাউকেই দেখা যায় না। আবার কেউ কেউ বলে, বিশেষ করে রাজকুমারীর প্রাসাদ বলে একটা পরিচিত অংশ রয়েছে, সেখানে নারীদের কান্না বা চিৎকারের মতন শব্দ শোনা গেছে। শব্দ ছাড়া আর অন্য কিছু? হ্যাঁ, অনেকের দাবি পুরো সময়টা মনে হয় যেন কেউ তাদের দিকে তাকিয়ে আছে, যদিও আশেপাশে কেউ থাকে না। আবার কেউ বলে নির্দিষ্ট কিছু জায়গায় হঠাৎ মাথা ঘোরে, অস্বস্তি বা বমি বমি ভাব শুরু হয়। এমনও দাবি আছে যেন কোনো এক অদৃশ্য শক্তি তাদের একটা নির্দিষ্ট দিকে নিয়ে যেতে বাধ্য করছে। তাহলে রাতে থেকে যাওয়ার গল্পগুলো? এমন অনেক গল্প প্রচলিত রয়েছে। কিছু প্যারানর্মাল ইনভেস্টিগেটর, ইউটিউবার বা অভিযাত্রী দাবি করেছে যে তারা নিষেধাজ্ঞা অমান্য করে রাতে থাকার চেষ্টা করেছিলেন। তাদের অনেকের বর্ণনায় একটা মিল দেখা যায়।
হঠাৎ অস্বস্তি, দিশেহারা হয়ে যাওয়া বা যত দ্রুত সম্ভব জায়গাটা ছেড়ে চলে যেতে ইচ্ছা করা। আরও কিছু গল্পে বলা হয় কেউ নাকি নিখোঁজ হয়ে গেছিল বা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। কিন্তু এখানে একটা বিষয়ে পরিষ্কার বলে রাখা জরুরি, এই ধরনের দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য অফিসিয়াল ডকুমেন্ট, পুলিশ রিপোর্ট বা যাচাই করা প্রমাণ নেই। তাই এইগুলোকে সত্য ঘটনা নয়, বরং স্থানীয় লোককথা হিসেবেই বলা ভালো। তবুও এই গল্পগুলো এত বছর ধরে মানুষের মধ্যে প্রচলিত রয়েছে বলেই অনেকেই আজও এসআই এর রাতের নিষেধাজ্ঞাকে খুব গুরুত্ব দিয়ে দেখে। প্যারানর্মাল ইনভেস্টিগেটর গৌরব তিওয়ারি নাকি এখানে তদন্ত করে গেছে। হ্যাঁ, অনেকেই করেছে। কয়েকটা ইন্ডিয়ান টিভি চ্যানেল এবং কিছু ইন্ডিপেন্ডেন্ট প্যারানর্মাল ইনভেস্টিগেটিং টিম ভ্যানগড়ে তদন্ত চালিয়েছে। তবে সেটা সবসময় দিনের বেলাতেই, কারণ রাতে প্রবেশ আইনত নিষিদ্ধ। গৌরব তিওয়ারিরা যদিও রাতেই করেছিল, তাদের মধ্যে কেউ কেউ অস্বাভাবিক ইলেকট্রোম্যাগনেটিক রিডিং, হঠাৎ তাপমাত্রা কমে যাওয়া বা যন্ত্রপাতি ঠিকমতো কাজ না করার মতন বিষয়ের কথা বলেছে। এবার লোককথা থেকে একটু বেরিয়ে ইতিহাসের দিক থেকে ভানগড় সম্পর্কে আমরা আসলে কি জানি সেটা বল, মানে অ্যাকচুয়াল ডকুমেন্টেড প্রুফ। দেখ, ভানগড় কোনো কাল্পনিক জায়গা নয়। এটা প্রতিষ্ঠিত হয় 1573 সালে রাজপুত শাসক রাজা ভগবন্ত দাসের সময়। পরে তার ছেলে মাধো সিং এই শহরের দায়িত্ব নেয়। একসময় ভানগড় ছিল একটা সমৃদ্ধ শহর। এখানে রাজপ্রাসাদ, মন্দির, বাজার, হাভেলি সবই ছিল। হাজার হাজার মানুষ এখানে বাস করত। আর সেই সব স্থাপনার অনেকগুলো এখনো দাঁড়িয়ে রয়েছে। আর এই কারণেই এই পরিত্যক্ত হয়ে যাওয়াটা এত রহস্যের মনে হয়। একটা ছোট গ্রামের হারিয়ে যাওয়া আর একটা সমৃদ্ধ শহর হঠাৎ জনশূন্য হয়ে যাওয়া, দুটো কিন্তু এক জিনিস নয়। তাহলে ইতিহাসবিদরা কি বলেন, মানে শহরটা কেন শেষ হয়ে গেল, মানে ধ্বংসের কারণ কি? বেশিরভাগ ইতিহাসবিদদের মতে এর পিছনে অতি প্রাকৃতিক কিছু নয়, অভিশাপ টভিশাপ কিছু নয়, বরং বাস্তব কারণ ছিল। সবচেয়ে বড় কারণ হিসেবে বলা হয় খরা এবং দুর্ভিক্ষ। দীর্ঘ সময় জল আর খাদ্যের সংকট হলে একটা শহর টিকিয়ে রাখা খুবই কঠিন হয়ে পড়ে। এছাড়া কিছু ঐতিহাসিক সূত্রে আজবগড়ের সঙ্গে সংঘর্ষ বা আক্রমণের কথাও উল্লেখ রয়েছে। যুদ্ধ, দুর্ভিক্ষ আর অর্থনৈতিক দুর্বলতা, এই সব মিলিয়ে ভানগড় ধীরে ধীরে জনশূন্য হয়ে যায় বলে অনেক গবেষক মনে করেছে। তাহলে যেসব গল্প প্রচলিত তার কিছুটা সত্যি, সবটা না হলেও এর পিছনে একটা বাস্তব ইতিহাস রয়েছে। ঠিক তাই, অনেক সময় লোককথা একটা দীর্ঘ জটিল ঐতিহাসিক ঘটনাকে খুব সহজ একটা গল্পে পরিণত করে। বছরের পর বছর ধরে চলা দুর্ভিক্ষ, যুদ্ধ বা অর্থনৈতিক পতনের বদলে মানুষ একটা অভিশাপ বা অলৌকিক ঘটনার গল্প বেশি মনে রাখে। রাজকুমারী রত্নাবতী, তান্ত্রিক, বাবা বালুনাথ, অভিশাপ, এগুলো বেশি ফ্যাসিনেটিং। তাই ইতিহাস আর কিংবদন্তি দুটো একসঙ্গে মিশে গেছে। বুঝলাম। প্রত্নতাত্ত্বিক দিক থেকে এর কি কোনো প্রমাণ রয়েছে, কোনো আর্কিওলজিক্যাল এভিডেন্স? কিছু বিষয়ে গবেষকদের নজরে কেড়েছে। 400 বছরের পুরনো হওয়া সত্ত্বেও ভানগড়ের অনেক স্থাপত্য এখনো আশ্চর্যজনকভাবে ভালো অবস্থায় রয়েছে। অনেক দেয়াল, দরজার ফ্রেম, মন্দিরের খোদাই সবই এখনো দেখা যায়। এই কারণে কিছু গবেষক মনে করে শহরটা হয়তো খুব দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে ভেঙে পড়েনি, বরং তুলনামূলক দ্রুত পরিত্যক্ত হয়েছিল। তবে এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এটা মানেই এই নয় যে শহরটা একটা রাতে উধাও হয়ে গিয়েছিল বা কোনো অতিপ্রাকৃতিক ঘটনা ঘটেছিল। এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতন কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তাই ইতিহাসের দৃষ্টিতে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা এখনো খরা, দুর্ভিক্ষ, সংঘাত এবং ধীরে ধীরে জনসংখ্যা কমে যাওয়া। আমরা আবার একটু হন্টেড পার্টটায় ফেরি। প্যারানর্মাল অ্যাক্টিভিটি যেসব এক্সপিরিয়েন্স হয়েছে বা লোকে বলে, এগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে? আছে। আর কয়েকটা বিষয় সত্যিই বিবেচনা করা উচিত। প্রথমত, শব্দের ব্যাপারটা। ভানগড় পাহাড় ঘেরা একটা উপত্যকায় অবস্থিত। চারপাশের পাহাড়, পাথরের দেয়াল, সরু করিডোর আর খোলা উঠোন, সব মিলিয়ে এখানে শব্দ অদ্ভুতভাবে প্রতিধ্বনিত হতে পারে। কখনো দূরের কোনো শব্দ কাছাকাছি মনে হতে পারে, আবার হাওয়ার শব্দ অনেক সময় মানুষের কথা বা সঙ্গীতের মতন শোনাতে পারে। পৃথিবীর অনেক পুরনো দুর্গ আর উপত্যকায় এমন ঘটনা ঘটে। আর খুব কাছেই টাইগার রিজার্ভ রয়েছে, যেখানে হায়না থাকে, আর রাতে তারা যেভাবে ডাকে যে কেউ শুনে সেগুলো মহিলা চিৎকার বলে ভুল করবে। আর মানুষ যে বলে মনে হয় কেউ দেখছে বা হঠাৎ দিশেহারা লাগছে, এটাও সাইকোলজিক্যাল একটা ব্যাপার। ভানগড়ে আসার আগেই প্রায় সবাই শুনে আছে এটা নাকি ভারতের সবচেয়ে ভুতুড়ে জায়গা। তার উপর আবার সরকারি রাতের নিষেধাজ্ঞা, ফলে মানুষ আগে থেকেই একটা মানসিক প্রত্যাশা নিয়ে আসে। কুলধারার ক্ষেত্রে যেগুলো বলেছিলাম,
এরপর কোনো অস্বাভাবিক শব্দ, হঠাৎ ঠান্ডা লাগা বা অন্ধকার করিডোর দেখলে মস্তিষ্ক সেটা সহজেই রহস্যময় বা ভয়ের অভিজ্ঞতা হিসেবে ব্যাখ্যা করতে পারে। প্যারাডোলিয়া সম্পর্কে যেটা বলেছিলাম তখন, এর সঙ্গে যোগ কর দুর্গের পরিবেশ, সরু পথ, হঠাৎ অন্ধকার ঘর, আবার খোলা উঠোন, পুরো জায়গাটাই এমন যেখানে মানুষের অস্বস্তি হওয়া খুব স্বাভাবিক। অনেকেই বলেন এখানে নাকি পশু পাখিও আসে না। বলে তো অনেক কিছুই, কিন্তু এর পক্ষে শক্তপোক্ত কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। বিজ্ঞানের কাছে অনেক দাবি, যুক্তিসঙ্গত ব্যাখ্যা আছে, যেমন শব্দের প্রতিধ্বনি, পরিবেশের প্রভাব আর মানুষের মানসিক প্রত্যাশা। তবে একটা প্রশ্ন আজও পুরোপুরি মেটেনি। ভারতে ভানগারের মতন আরও অনেক পুরনো দুর্গ আর ধ্বংসাবশেষ রয়েছে, সেগুলোও নির্জন, আলোহীন আর অনেকটা একই রকম পরিবেশে অবস্থিত। তবুও ভানগাড়ি কেন এমন একটা জায়গা যেখানে সূর্যাস্তের পর প্রবেশ নিষিদ্ধ, আর সেই নিষেধাজ্ঞা আজও এত আলোচনার বিষয়। তবে এএসআই যে রিজনটা দেয় সেটা ফেলে দেওয়ার নয়। ভানগার এত বিখ্যাত হয়ে যাওয়ার পর এখন এখানে আসা পর্যটকদের অভিজ্ঞতা কেমন? আজ ভানগার ভারতের সবচেয়ে জনপ্রিয় ডার্ক ট্যুরিজম স্পটগুলোর মধ্যে একটা। শুধু ইতিহাস নয়, এর রহস্য আর ভুতুরে পরিচয় মানুষকে সবচেয়ে বেশি টানে। অনেক ট্যুরিস্ট ইচ্ছা করেই বিকেলের শেষ দিকে আসে, যাতে সূর্যাস্তের ঠিক আগে এখানে বেরোনো যায়। স্থানীয় গাইডদের প্রায় একই ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয়। রাজকুমারী রত্নাবতী কোথায় থাকতেন, সিংহা কোথায় মারা গিয়েছিল, আপনি নিজে কখনো ভূত দেখেছেন কিনা, অদ্ভুত ঘটনা ঘটেছে কিনা, এই প্রশ্নগুলো প্রায় প্রতিদিনই শোনা যায়। আর এএসআই এর নিষেধাজ্ঞা এই একটা বিষয়ই মানুষের কৌতূহল কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। অনেকেই তখন ধরে নেয় নিশ্চয়ই এর পিছনে কোনো রহস্য আছে, কিন্তু রিয়েলিটি হলো এএসআই কখনো বলেনি যে এই নিষেধাজ্ঞা ভূত বা অতি প্রাকৃতিক ঘটনার জন্য। তাদের সরকারি ব্যাখ্যা সবসময় নিরাপত্তা, অন্ধকারে ধ্বংসাবশেষের দুর্ঘটনা এড়ানো। তবুও এই নিষেধাজ্ঞাই ভানগাড়ের স্টোরিকে আরও শক্তিশালী করে, কারণ মানুষ সাধারণত যেটা নিষিদ্ধ সেটার প্রতি সবচেয়ে বেশি কৌতূহলী হয়। যদি কনক্লুশন করতে বলি, কি বলবি শেষ পর্যন্ত ভানগাড়কে আমরা কিভাবে দেখব? একটা বিষয় নিশ্চিত, ভানগার কোনো কাল্পনিক জায়গা নয়। এটা একসময় সত্যি একটা সমৃদ্ধ আর গুরুত্বপূর্ণ শহর ছিল। ইতিহাসবিদদের মতে খরা, দুর্ভিক্ষ, যুদ্ধ আর অর্থনৈতিক দুর্বলতার মতন বাস্তব কারণেই ধীরে ধীরে শহরটা জনশূন্য হয়ে পড়ে। আর সেই বাস্তব ইতিহাসের ওপরই সময়ের সঙ্গে গড়ে ওঠে দুটো জনপ্রিয় গল্প, একটা সাধুর অভিশাপের আর একটা তান্ত্রিকের অভিশাপের। আর দুটো আলাদা গল্প হলেও শেষটা একই, একটা পরিত্যক্ত শহর যেটা আজও মানুষের কৌতূহলের কেন্দ্র। ভানগারকে শুধু একটা ভূতের গল্প বলে উড়িয়ে দেওয়া যায় না। এখানে ইতিহাস রয়েছে, লোককথা আছে, আর আছে এমন কিছু প্রশ্ন যার উত্তর আজও পুরোপুরি মেলে না। অভিশাপে বিশ্বাস কর বা না কর, ভানগার আজও ভারতের সবচেয়ে রহস্যময় ঐতিহাসিক স্থানগুলোর একটা। ভূত আছে কি নেই সেই প্রশ্নের উত্তর আজও কেউ নিশ্চিতভাবে দিতে পারেনি, কিন্তু এই জায়গাটা যে মানুষের কল্পনা আর কৌতূহলকে 400 বছরেরও বেশি সময় ধরে বাঁচিয়ে রেখেছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আরও এই ধরনের রহস্যময় জায়গাগুলো সম্পর্কে জানতে ইচ্ছে করছে, কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে। শুধু ভারত কেন, ভারতের বাইরেও এরকম অনেক জায়গা রয়েছে, আনসলভ মিস্ট্রি রয়েছে। নেক্সট এপিসোডগুলো আলোচনা নিশ্চয়ই করব। আজকের মতন ফেক পডকাস্টের প্রথম এপিসোড শেষ করছি। জানাতে ভুলবেন না কেমন লাগলো, আর নতুন নতুন কী কী বিষয়ে পডকাস্ট করা যায় সেসব লিখতে ভুলবেন না। আর কী কী ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং হেল্পফুল লাগলে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।